আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যে রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব। মানে গঠনতন্ত্র অনুযায়ী কি ওই যে ব্যাংকে বিভিন্ন ব্যাংকে যে ট্রান্সফার করা হয়েছে এটা করা যায়? বিসিবির গঠনতন্ত্রে কি এটা আছে? তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে তাদের আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা করতে পারে। এখন এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। রিপোর্টটা হয়েছে এবং রিপোর্টটা আমরা দেখেছি অগাস্ট মাসে 21 তারিখে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন। 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে মোটামুটি একটা 50 কোটির উপরে ট্রান্সফার হলো। তখন পর্যন্ত সিগনেটরি নির্ধারিত না, কিন্তু দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট তখন কিন্তু ক্রিকেট বোর্ড অফ ডিরেক্টরস আছে, যেহেতু উনি প্রেসিডেন্ট, তার মানে একটা বোর্ড অফ ডিরেক্টরস এর প্রেসিডেন্ট উনি। বোর্ড মিটিংও হয়েছে। বোর্ড মিটিং এ এই ব্যাপারটা এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত গত মাস পর্যন্ত কোথাও আলোচনা করা হলো না। পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল করা হলো 250 কোটি টাকা উত্তোলন, 238 কোটি টাকা ট্রান্সফার করা। অধিক নিরাপদ ব্যাংকের দিক অথবা ঝুঁকিপূর্ণ ব্যাংকের দিক, এই প্রসেসটা কি? আপনি তো আমাদের গর্ব, দুর্নীতি দমন কমিশনে আপনি একটা বড় জায়গায় রয়েছেন। আচ্ছা, এই প্রসেসটাকে কি নিয়মসিদ্ধ ভাবে আপনি মনে করেন কিনা? নাম্বার 1। আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নের ব্যাপারটা বলি। আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংঘটিত হয়ে থাকে, কিভাবে সংঘটিত হয়, সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়, সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে। তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায়, সেফ জোন যেটাকে বলি, যে ব্যাংকিং, যেই আমাদের যে ব্যাংক তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে, সেটা হয়েছে কি না, আদত তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে। আরেকটা ব্যাপার যে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা যে সিস্টেমটা বুঝি যে অর্থটা ডিপোজিট থাকবে সেটা 50-50 থাকবে, বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে জনতা ব্যাংকের টাকা ছড়িয়ে হচ্ছে মধুমতি ব্যাংকে, ফজলুল তাপসের ব্যাংকে রেখেছে। আচ্ছা, তো সরকারি ব্যাংকে আপনি 50% রাখছেন না, নিরাপদ করার জন্য আপনি হচ্ছে এমন একটা ব্যাংকে রাখছেন যেই ব্যাংকের মালিকরা হচ্ছে ওই সময়টা পালিয়ে গেছে। এই যে প্রসেসটা, এই যে ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই আপনারা তদন্ত করে দেখবেন, এটা আমরা আশা করতে পারি। না, অবশ্যই আমরা সেটা দেখবো, কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল, যেটাকে আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে, এটা যাচাই তো অবশ্যই করবো। আমাদের কাজ একটা ব্যাপার, টেন্ডার পারচেসিং একটা রিপোর্ট হয়েছে সমকাল, বাংলাদেশের লিডিং দৈনিকগুলো একটা তারা করেছে, যেখানটা এনলিস্টেড যে কোম্পানিগুলো আছে 69টা এনলিস্টেড কোম্পানি 29 ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এনলিস্টমেন্ট করা হয়েছিল। এবং বিজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল পত্রিকায়, সেই ডেট পার হয়ে যায়। ডেট পার হয়ে যাওয়ার পর যারা এনলিস্টমেন্টে ঢুকেছে তারাই কাজটা পাওয়ার কথা, কিন্তু নভেম্বর ডিসেম্বরে ব্যাক ডেটে পে অর্ডার করে পরবর্তীতে দেখানো হয় যে তারা ওই এনলিস্টেড কোম্পানির মধ্যে ঢুকে গেছে। আমার কাছে রেকর্ডও আছে। আচ্ছা, এই যে একটা টেন্ডার প্রসেসকে আহ্বান করার পরে টেন্ডারের বাইরের কোম্পানিকে হচ্ছে কাজ দিয়ে দেওয়া এবং বিপিএল এর থিম সং তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজটা থেকে দেওয়া হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো অনেক বড় দুর্নীতি। টেন্ডার প্রক্রিয়াতে অনিয়ম করার তো সুযোগ নেই। আপনি যেটা বলছেন, টেন্ডার করতে হলে সেটার একটা প্রক্রিয়া আছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার করতে হবে। আপনি যেই তথ্যটা আমাকে দিচ্ছেন, আজকে যদিও এই অভিযোগটা আমাদের না, তো আপনার এই বিষয়টা আমাদের মাথায় থাকবে, আমরা এটা আমাদের কমিশনকে জানাবো এই অভিযোগটার বিষয়ে, যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ, আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না। আচ্ছা, আপনার যে বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম, যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিএ অনুসরণ না করে থাকে, সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে। আমরা সেটা একই সাথে রানিং বোর্ডেও যদি একই সব ধরনের দুর্নীতি আপনার পান, আপনার তো জিরো টলারেন্স থাকবেন বোথ অফ দ্য বোর্ডের উপর, নিশ্চয়ই এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি।
না, অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা, আবেগের জায়গা। সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা, এখানে এটা আরও ভালো কাজ করুক, আমরা সেটাই চাইবো। পূর্বের যে অনিয়মগুলো হয়েছে, আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য। এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক। আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক, আরও স্ট্রাকচার্ড হোক, আরও অর্গানাইজড হোক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক, যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই, আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই, এবং আমাদের যারা এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায়। তারা তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই হচ্ছে, এমনটাই তারা পাবে। থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং, সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সেই সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছে। সেই ব্যাপারটাই আমরা বড় করে ফোকাস করেছি, এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, তো সেই পথগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে। অন্যান্য দিকের অবস্থাটা আপনারা কি পেলেন সেটা কি একটু বলা যাবে? যে মানে এর আগে আপনারা এসেছিলেন, এবারও আসলেন, ফিনান্সিয়ালি কোনো ট্রানজাকশন? এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে, তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে, সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই, আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে, বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা, বা এখানে ভবিষ্যতে কি কর্মপরিকল্পনা আছে, বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি, সেই বিষয়গুলো আমরা যাচাই করব। আপনারা তো মানে এখন দেখলেন একটা জিনিস পেলেনও, হয়তো আপনাদের একটা ফাইন্ডিংস আছে, তারপরে আপনাদের অ্যাকশনটা কি হবে, মানে কি ধরনের অ্যাকশনটা যা যাবে কি আপনারা আদালতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা সেটার আলোকে একটা রিপোর্টিং, সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। রাজু ভাই এই যে এখানে আজকে তো আপনাদের তিনটে বিষয় নিয়ে আসছেন, একটা হচ্ছে গঠনতন্ত্র, একটা হচ্ছে তৃতীয় শ্রেণী ক্রিকেট, আর একটা হচ্ছে আর্থিক অনিয়ম। আর্থিক অনিয়ম নিয়ে আসলে কি পেয়েছেন? আর আরেকটা বিষয়, বিপিএল এর হচ্ছে এর আগে যে টিমটা এসেছিল তারা হচ্ছে 8টা আসরের ফাইল খুঁজে পেয়েছিল, 2টা আসরে বাকি ছিল যেটা ওই সময় প্রোভাইড করে না, এবং আমাদেরকে ওই সময় ওই বিষয়ে কোনো ইনফরমেশন দেয় নাই। তো আজকে কি আপনারা সেই বিষয় পেয়েছেন কিনা প্রথম এবং দ্বিতীয় আসর নিয়ে? আসলে বললাম আজকের অভিযোগটা সম্পূর্ণ ভিন্ন, আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করছি না যেটা পূর্বের টিম করেছে। পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে, তারা সেটা নিয়ে কাজ করবে। এখন আমি সেই বিষয়ে কিছু বলতে ক্লাবগুলোর কথা বলছেন যে 5ই আগস্টের পরে অনেক ক্লাবের মালিকই হচ্ছে দেশে বাইরে চলে যাচ্ছে, এবং এই ক্লাবগুলোর যে মালিকানা পরিবর্তন হচ্ছে সেটা আসলে এমনও শোনা যাচ্ছে দেশের বাইরে থেকে টাকা আসছে বা কতটুকু বৈধ উপায় আসছে সেটা সেগুলো নিয়ে আপনাদের। আচ্ছা, এই ক্লাবের ব্যাপারটা আমরা 14টি ক্লাবের ব্যাপারে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হলো বা অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি। আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাবো রেকর্ডপত্রগুলো সংগ্রহ করবো। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে, পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন
এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে, আমরা দেখতে চাই। এটা আপনার পরে আপনি আপনাদের কি হ্যাঁ। স্পেসিফিক কোনো পরিচালক কোনো কর্মকর্তার নাম আছে এখানে উল্লেখ করার মতো কারণ নাম বা পেয়েছেন আপনারা এই এইসবগুলোর মধ্যে হ্যাঁ কোন বিষয়ে? টোটাল যে আপনাদের যে অভিযান যেটা যে অভিযানে কারো নাম কি আপনারা কারোর নাম কি আছে সুনির্দিষ্ট কারো নাম? কর্মচারী ডিসিপি মানে এইখানে আচ্ছা Suspected এখানে suspected. আপনাদের তো সিসিডিএম থেকে এই থার্ড ডিভিশনের কোয়ালিফাইং এর জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়, তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার আয়োজন করে পরবর্তী তাদের দুজনকে কোয়ালিফাই করে দিচ্ছে। এখন এটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা? সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা দেখি। এবং অনেকটা সময় ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল। এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল, কারণ আমাদের আর যাচাই করতে হবে সুন্দরভাবে, রেকর্ডপত্রগুলো আমরা আরও বিশ্লেষণ করবো, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে এখানে কারা ছিল। বলছিলেন যে অভিযোগ করেছে, তার এই অভিযোগগুলো কারা করেছে? আমরা আসলে অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না। আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে, অথবা আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি। আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে, আমরা সেটা ড্রাইভ করি, আমরা সেটা বের করার চেষ্টা করি। এখন অনেকেই অভিযোগ করে থাকে। ভাই অভিযোগ কি স্পেসিফিক কারো নামে করেছে? এখানে যে অভিযোগটা আসছে সেই অভিযোগ তো গঠনতন্ত্র নিয়ে থার্ড ডিভিশন বাছাই প্রক্রিয়া নেই, এখানে সিসিডিএম এ পুরোটা, সিসিডিএম এ তো অনেকজন ছিলেন কমিটিতে, এখানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিত্ব নাম আসে না এখানে। ভাই আপনার নাম পরিচয়টা আমি রাজু আহমেদ, সহকারী পরিচালক। সংশ্লিষ্ট সব নথি পেয়েছেন কিনা, বা আমরা একটু আগে দেখেছি বিসিবি প্রেসিডেন্ট এসেছেন, যে আপনি বলেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, এসব বিষয়ে ওনার সাথে সরাসরি কথাবার্তা হয়েছে কিনা? আমরা এখন আসছেন, আমরা আরও কিছু রেকর্ডপত্রের জন্য চাহিদা দিয়েছি, আমরা এখন যাবো, আবার কিছু রেকর্ডপত্র সংগ্রহ করবো, প্রেসিডেন্টের সাথে কথা বলবো। শেষ করে প্রেসিডেন্টের সাথে হ্যাঁ, আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, তার আসছে যেহেতু তার প্রতিষ্ঠানে, তার সাথে অভিযোগের বিষয়গুলো নিয়ে কথা বলবো।